সুধী দর্শক মণ্ডলী, শোকাবহ আগস্টের আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে যে অনুষ্ঠানটি করছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি। আজকে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করব, 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ভাই। আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধুকে নিয়ে যিনি গবেষণা করেন ভাওয়াল বদ্রে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস। আমি জয়যাত্রা টেলিভিশনের বঙ্গবন্ধু ও বাংলাদেশ অনুষ্ঠান থেকে দুইজন বিদগ্ধ ব্যক্তিকে স্বাগত জানাচ্ছি এবং আমরা তাদের কাছ থেকে অজানা কথা জানব বঙ্গবন্ধুর সম্বন্ধে। অজানা কথাগুলো আজকে আমরা জানতে চেষ্টা করব। বাংলাদেশের সৃষ্টি কীভাবে হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের কথা শুনব। প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ভাইকে কথা বলার জন্য। শহীদ ভাই। ধন্যবাদ। আজকের এই মহান অগাস্টের শোকাহত মাসের শেষ প্রান্তে এসে শোকে অভিভূত হয়ে বলছি, এই শোক আমাদেরকে শক্তিতে পরিণত করতে হবেই, অল্প আর কিছুই নেই। সম্মানিত উপস্থাপক এবং যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। 50 বছর পরে হলেও আপনারা সেই ইতিহাসকে জানার জন্য, মানুষকে জানানোর জন্য আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টা সার্থক হোক, সার্থক হোক। সবাইকে বলি আবার, আমার বয়স এখন 70-এর কোঠায়, 71-72 হবে। আমি গর্বিত সন্তান। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। যে পতাকাকে নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই পতাকার মাঝে যে লাল বৃত্ত, এই লাল বৃত্ত আমারই পিতার এক বিন্দু রক্ত আছে। রক্ত হচ্ছে 30 লক্ষ শহীদের একজন শহীদ হলেও আমার পিতা। এই গর্ব, এই অহংকার নিয়ে আমি বেঁচে আছি। আওয়ামী লীগের রাজনীতি করেছি দীর্ঘদিন, জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে উজ্জ্বল সোনার বাংলা বঙ্গবন্ধু সবই যাচ্ছে, আগামীতে মৃত্যু পর্যন্ত দিয়ে যাব ইনশাল্লাহ। এই আশা রাখি। শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু ও পুরা পরিবার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের সঙ্গী যারা একই বাংকারে আমরা আত্মাহুতি দিয়েছেন, যারা দেশপ্রেমিক ছিলেন তারা আত্মাহুতি দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমাদের আয়াত ছিল তাই বেঁচে। বঙ্গবন্ধু বাংলাদেশ, এই বঙ্গবন্ধু বাংলাদেশ এত বাল্যকাল থেকে অন্তরে ঢুকেছিল, ধাপে ধাপে বঙ্গবন্ধুকে জানতে শিখেছে। প্রথম জানার সুযোগ হয়েছিল 47 সালে। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু তখন ছাত্র ছিলেন ইসলামিয়া কলেজ। উনি কলকাতা থেকে আসছিলেন ছাত্র, একেবারে যুবক। নদিয়া জেলাতে, নদিয়া জেলা নামে পরিচিত ছিল, এই নদিয়া জেলাতে একটা মিটিং সংগঠিত হয়েছিল, যে মিটিং এ ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক মহোদয়, ছিলেন ভাসানী সাহেব, ছিলেন আলাউদ্দিন মতিন সহ বগুড়ার চৌধুরী মোহাম্মদ আলী। এই মঞ্চে বঙ্গবন্ধুকে তোলা হয়েছিল একজন ছাত্র নেতাই। প্রথমেই উনি উঠে বক্তৃতা
শুরু অ্যাড্রেস করেছিলেন, ও আমার স্বাধীন দেশের পরাধীন মানুষ বাঙালি, তখন তার বয়স কত হবে? 18-19 বছর বয়সেই তিনি উল্লেখ করেছিলেন এই স্বাধীন দেশের পরাধীন বাঙালি। এই কথাটা উচ্চারণ করার পরে ওই মঞ্চে যেনারা ছিলেন তেনারা স্তম্ভিত হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে ওনারা মেসেজ দিয়েছিলেন ইস্ট বেঙ্গল হোম। ইস্ট বেঙ্গল হোম ছিল হচ্ছে ইংল্যান্ডে, এখানে অমূল্য লাহিড়ী দলপত বাবু, যার জন্ম সিরাজগঞ্জ, তার ডিভিশন তখন গ্রেডার পাবনায়, তার কাছে মেসেজ পাঠিয়েছিলেন ওই সমস্ত নেতারা যে এক টুকরা ইস্পাতের টুকরা পেয়েছি, বাংলার মাটি থেকে এক টুকরা ইস্পাত ফুটিয়ে পেয়েছি, যে ইস্পাতকে যেভাবে তৈরি করে যেখানে রাখা যাবে এই অস্ত্রে রূপান্তর। এই বঙ্গবন্ধুকে নিয়ে আমরা রাজনীতি, এ আমাদের অহংকার, এ আমাদের গর্ব। ধাপে ধাপে এই রাজনীতিকে সংস্কার করতে গিয়ে রাজনৈতিক অঙ্গনে যে ষড়যন্ত্র ছিল, অল্প দিনের ভেতরে সেই ষড়যন্ত্রে যখন বিভোর হয়েছিল, বঙ্গবন্ধুর সঙ্গে থাকা যে সমস্ত নেতারা তার বিশ্বাসঘাতকতা করেছিল, বুঝতে পেরেই বঙ্গবন্ধু শুরু করেছিলেন শুধু দলের ভেতরে প্রথম, তখন উপলব্ধি করেছিলেন যে মুসলিম আওয়ামী লীগ দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করতে পারে। উপলব্ধি করার পর 54 সালে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করলেন। ছাত্রলীগের উপর নির্ভরশীল হয়ে রাজনীতিকে আরো গতিশীল করতে, এরই মাঝে ধাপে ধাপে যে সংঘাতগুলা পাকিস্তানের সরকার ষড়যন্ত্রকে চাপিয়ে, তারা অস্তিত্বের উপর আঘাত করল, ভাষার উপরে আঘাত করল, জাতীয়তাবোধ চেতনার উপরে আঘাত করলো যখন, এবং বাংলা বাংলাদেশের বাঙালি জাতীয় ভাষা কি হচ্ছে, তারপরে মামলা যেদিন গুলিবর্ষণ হয় ওই দিন বঙ্গবন্ধু কারাগারে হাঙ্গারি স্ট্রাইক করছে। ঢাকাতে প্রচার করা হয়েছিল যে বঙ্গবন্ধু আত্মাহুতি দেওয়ার লক্ষ্যে সেদিন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ল, নির্বিচারে তারা গুলি করে আমাদের সৈনিক 4 জনকে তারা কেড়ে নিয়েছে। রক্তের বিনিময়ে ভাষা রক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশে করেছিলাম, পৃথিবীর ইতিহাসের নজির। মাকে মা বলে রাখবো, এই আশা নিয়ে আমরা রক্ত দিয়েছি পাকিস্তানের বৈরী মনোভাবকে প্রত্যাখ্যান করার জন্য। ধাপে ধাপে আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যত রক্ত বাঙালি দিয়েছে বঙ্গবন্ধুর ডাকে, এর নজির আর নাই। সেই দলের একজন কর্মী হিসাবে, নগণ্য ছোট্ট কর্মী হিসাবে আজকে এই টেলিভিশনের মধ্যে দিয়ে জাতির সামনে কথা বলার সুযোগ যারা দিয়েছে তাদের আমরা এরপরে শুরু হয় এই আন্দোলনকে বেগবান করার 6 দফা ম্যান্ডেট তৈরি করার সময় যেনারা তাকে প্রথমে উৎসাহিত করেছিলেন, কিছু দিনের ভেতরে তারা তাদের সাথে বেইমানি করে তারা চলে গেছিলেন, তাকে সরে গেছে। যখন উপলব্ধি করেছিলেন মুক্ত খণ্ডের নির্বাচনে তাকে সামনে নিয়ে আসা দেওয়া হয়েছে, রাজনীতি করা হয়েছে, তারপরে
ফ্রন্ট শেষ হওয়ার পরে তিনি বাংলাদেশ পূর্ব পাকিস্তান সমস্ত রাজনৈতিকবিদদেরকে নিয়ে ওনারা লন্ডনে অবস্থান করেছেন। তখন ইস্ট বেঙ্গল হোম নামের যে বিল্ডিংটা ভবনটা ছিল লন্ডনে, যেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দো পাক কন্টিনেন্টালের সমস্ত নেতারাই যেতেন, থাকতেন। সেখানে গিয়ে অমূল্য বাবুর কাছে বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন, কাকাবাবু, সমাজতান্ত্রিক আন্দোলন করলে কি হবে? উনি অনেক মুরব্বী ছিলেন। উনি এত মুরব্বী ছিলেন, ভাসানী সাহেবেরও নেতা ছিলেন। হক, পোহা সহ বামপন্থী যত নেতা ছিল তাদেরও উপরে নেতা। পাকিস্তান সরকার, ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার তাকে পূর্ব পাকিস্তান থেকে বহিষ্কার করে, ভারতবর্ষ থেকে বহিষ্কার করে, লন্ডনে আত্মগোপন। পিঠে থাপ্পড় দিয়ে বলেছিলেন, মুজিব, সমাজতান্ত্রিক আন্দোলন করতে গেলে তোমার ক্ষেত্রে পোষ্যরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তোমাকে ঠিক সুযোগ। শহীদুল্লাহ আবার ভাই, শোষিতরাও, ভাই, শহীদ ভাই, আমরা একটু ওই আপনার কাছে আসবো যুক্তফ্রন্টের নির্বাচন প্লাস আপনি যে জায়গায় আছেন, যে ওই জি, বঙ্গবন্ধু বাসানি হক, আমরা একটু ওই ডক্টর অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস স্যার, উনি আমাদের মাঝে আছেন। তো আমরা একটু নিরঞ্জন বিশ্বাস স্যারের কাছে যেতে চাই। নিরঞ্জন বিশ্বাস স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন, বঙ্গবন্ধুর অনেক কিছু আপনি জানেন, আপনি বঙ্গবন্ধুর উপর লেখালেখি করেন, আপনি একজন অধ্যাপক হিসাবে, একজন বুদ্ধিজীবী হিসাবে, একজন লেখক হিসাবে, এবং আপনি বঙ্গবন্ধুর একজন আদর্শিক মানুষ হিসাবে আপনি কিভাবে চিন্তা করেন বঙ্গবন্ধুর বাংলাদেশকে যে একটি রাষ্ট্র হিসাবে জন্ম দিয়েছে, একটি সার্বভৌমত্ব দিয়েছে, সেই বাংলাদেশের আমরা যারা আজকে বসবাস করি, স্বাধীনতা উত্তর বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু অনেক কিছুই জানি না, অনেক অজানা কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং সেই কথাগুলো আমরা রেখে যেতে চাই পরবর্তী প্রজন্মের জন্য। আমি আপনাকে অনুরোধ করব বঙ্গবন্ধু সম্বন্ধে আপনার অনেক কথাগুলো বলার জন্য। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে জানাবার জন্য। অনুষ্ঠানের যারা কলাকুশলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি যার সহ আলোচক হুম, সম্মানিত শহীদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা, জয়যাত্রা টেলিভিশনের প্রিয় দর্শক। আমি শোকের মাস এই আগস্টে প্রথমেই স্মরণ করব সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার সাথে শাহাদত বরণকারী তার চিরবিশ্বস্ত সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, তার মাত্র 10 বছরের শিশু পুত্র শেখ রাসেলকে, এবং অন্যান্য যে 18 জন নিষ্পাপ মানুষ সেদিন শাহাদত বরণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি, এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমি আপনার আলোচ্য প্রসঙ্গে দু একটি কথা বলবো। আমাদের অনুষ্ঠানের শিরোনাম বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আমি জানি এদেশের লক্ষ কোটি মানুষের মতো আমার কাছেও এই দুটি শব্দ অভিন্ন। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা, অথবা বাংলাদেশকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর কথা ভাবার অবকাশ নেই। এক্ষেত্রে আমি কিছুটা কৃত্তিকাতরতার ভেতরেই প্রবেশ করব। আমার শৈশবের কিছু স্মৃতি এখানে চলে আসবে, যেটা আমার সমসাময়িক অনেকেরই স্মৃতি কথা বলতে। আমি তখন শিশু শ্রেণীর ছাত্র। আমার দাসকান দিবারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে আমি পড়ি। আমার প্রধান শিক্ষক ছিলেন কুদ্দুস স্যার, তাদের ডাক নাম ছিল চুন্নু। তো স্যার একদিন আমাদেরকে স্কুলের পেছনে একটি গাছের নিচে সমবেত করলেন।
আমাদের সহপাঠীদের মধ্যে একটু দীর্ঘাঙ্গী ছিল জনৈক কমলদা। টুনু ছাড়া আমাদের স্লোগান ছিল, কমল বলবে জেলের তালা ভাঙবো, তোরা বলবি শেখ মুজিবকে আনবো। কমল বলবে তোমার আমার ঠিকানা, তোরা বলবি পদ্মা মেঘনা যমুনা। কমল বলবে তিন দিনা ঢাকা, রাওয়ালপিন্ডির কথা, তোরা বলবি ঢাকা ঢাকা। আমাদের মিছিলের প্রস্তুতি হলো এবং কমলদার হাতে তার একটা প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড বলতে বাঁশের চারটাই কাটা একটি চারকোনা, তার এক পৃষ্ঠে বঙ্গবন্ধুর একটি ছবি, বঙ্গবন্ধুর চাদর গায়ে দেয়া একটা ছবি। আমরা স্যারের নির্দেশ মতো কমলদার নেতৃত্বে মিছিল করে সারা গ্রাম সড়ক ঘুরে আসলাম। সেই যে প্ল্যাকার্ড, সেটি আমাদের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু, আমাদের গ্রামবাসীর মনোযোগের কেন্দ্রবিন্দু। এবং সেই স্লোগান, এই যে বঙ্গবন্ধুকে ছবিতে প্রথম দেখতে পেলাম, এই চাদর গায়ে দেওয়া যে ছবি, এরপরে যখন আমি বইয়ের পৃষ্ঠায় আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানচিত্রটি দেখলাম, কেন যেন আমার সেই শিশু মনে বঙ্গবন্ধুর চাদর গায়ে দেওয়া ছবিটি এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মানচিত্রটি অনুরূপ মনে হচ্ছে। এরপরে আমাদের সময় কেটেছে, আমরা সেই ইতিহাস সাক্ষী, জেলের তালা ভেঙে বঙ্গবন্ধু এনেছি, আমরা তাকে বঙ্গবন্ধু অভিধায় ভূষিত করেছি। এরপরে তার নেতৃত্বে, তার নির্দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, আমরা তাকে জাতির পিতা অভিধায় ভূষিত করেছি। দেখতে না দেখতেই কবছরের একটি অত্যন্ত কর্মচঞ্চল সময়ের ব্যবধানে আমরা হঠাৎ ৭৫-এ উপনীত হয়েছি। আমরা আমাদের এই জাতির পিতাকে হারিয়েছি একটি নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, তাকে এবং তার পরিবারের অধিকাংশ সদস্য আমরা হারিয়েছি। এরপর থেকে ওই ছবি এবং ওই মানচিত্র আমার কাছে মনে হয়েছে এই দেশের অগণিত মানুষের কাছে একই অনুভূতি সঞ্চারিত হয়েছে বলে আমার বিশ্বাস। এরপরে আমরা ১৯৭৭-এ একটি গণভোট, আমরা ভোট কেন্দ্রের আশেপাশে ঘুরলাম, বঙ্গবন্ধুর সেই ছবি আমরা আর দেখি। ৭৮-এর রাষ্ট্রপতি নির্বাচন হলো, তখন আমরা বঙ্গবন্ধুর ছবি পোস্টারে দেখি। আমাদের খুব ইচ্ছা হলো আমরা একটা পোস্টার যদি হাতে পেতাম। আমাদের বড় ভাই প্রয়াত সেলিম ভাই, প্রয়াত মান্নান ভাই, এখন আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সম্পাদক, সাধারণ সম্পাদক রব ভাই, এদের পিছনে পিছনে আমরা ঘুরছিলাম একটি পোস্টারের জন্য। হ্যাঁ, একটা পোস্টার আমরা হাতে পেলাম, বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই তর্জনী তোলা ছবি, লেখা নৌকা মাথায় ভর্তি। আমরা সেই পোস্টারটি নিয়ে আসলাম এবং আমরা বাড়ি থেকে একটি মই নিয়ে, মায়ের রান্না করা একটি ছেনি নিয়ে আমাদের সেই প্রাইমারি স্কুলের দেয়ালে চলে গেলাম। সেখানে দেয়াল থেকে চুন ঘষে তুলে অত্যন্ত উঁচু স্থানে বঙ্গবন্ধুর এই ছবি খচিত পোস্টারটি টানিয়ে আসলাম। তখন বঙ্গবন্ধু আমাদের কাছে অনেক উঁচু স্থানে এক নক্ষত্র তুল্য ব্যক্তিতে পরিণত হয়েছে। তারপরে আমাদের কলেজ জীবন গেছে, বিশ্ববিদ্যালয় জীবন গেছে, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের শ্রদ্ধা, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের জানা সমান্তরাল ভাবে এগিয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না। বিপরীত পক্ষেরও এরই মাঝে উন্মেষ ঘটেছে, তাদের তৎপরতা, অপতৎপরতা, তাদের বিশ্বাসের যে বিকৃত ইতিহাস, তারও কিন্তু ঝঞ্ঝাট আমাদের অতিক্রম করতে হয়েছে। এখন আমাদের কাছে বঙ্গবন্ধু সেই নক্ষত্রের ঔজ্জ্বল্য নিয়ে উপস্থিত, এটি ইতিহাসের আরেক সৌভাগ্যের অধ্যায়ে আমরা আছি। আজকের দিনে আজকের যে আলোচনায় আমরা ধাপে ধাপে আমাদের স্মৃতির কথা বলি, আমাদের মূল্যায়নের কথা বলি, সর্বোপরি আমাদের দায়িত্ব বোধের কথা বলি, সেগুলো আমরা আলোচনা করবো, আমরা শুনতে থাকি। স্যার, আমি আপনার কাছে আবার ফিরে আসব। তার আগে আমরা একটু শহীদুল্লাহ ভাইয়ের কাছে আবার ফিরে যাই। যে নির্বাচনটি হচ্ছিল 2019 যুক্ত ফ্রন্টের নির্বাচন, শহীদুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? কি শুনতে পাচ্ছি? আচ্ছা, আপনি যে জায়গাটায় ছিলেন, যুক্ত ফ্রন্টের নির্বাচন, আমরা আসলে যুক্ত ফ্রন্টের নির্বাচনের পর আসলে
মনে হয় যে যে নিরঙ্কুশ বিজয়টা ছিল, তারপর ৬৬-র ৬ দফা আন্দোলন এবং ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন। আমরা আপনার কাছ থেকে এই কথাগুলো শুনতে চাই এবং আপনার মুক্তিযুদ্ধে যাওয়ার কথাটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। তখন আমার বয়স ছিল ১৬ ১৬ বছর। ১৬ বছরের যুবক হিসাবে ছাত্রলীগের একটা স্কুল শাখার একজন সংগঠক হিসাবে সৌভাগ্য হয়েছিল এই যুক্ত ফ্রন্টের নির্বাচন, এই নির্বাচনের পরে যে ঘটনাগুলো উল্লেখ করেছে বঙ্গবন্ধু তখন কল্পনা করেছিলেন যে এদেশে সোশিও ইকোনমি সমাজতন্ত্র ভিত্তিক আন্দোলন করলে কি হবে। ইস্ট বেঙ্গল হোমের থেকে ওনাকে গায়ে হাত দিয়ে বলেছিল, মুজিব, তোমার দেশের শোষিত মানুষরা শিক্ষায় শিক্ষিত হয়নি, শোষকরাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না, যে তোমাকে এই সুযোগ দিব, তুমি জাতিকে জাতীয়তাবোধ চেতনায় উদ্বুদ্ধ করো, জাতিকে সামনের দিকে এগিয়ে নাও, জাতি সংগঠিত হবে, একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় তুমি যাবে, তখন তুমি তুমি চাকরি দিবে। এই কথাগুলা শুনে উনি লন্ডন থেকে চলে আসেন। শীতের ভেতরে উনি চাপ সৃষ্টি করেন যে এখন আর কোনো কথা নয়, পূর্ব পাকিস্তান পাকিস্তানের সঙ্গে থাকতে পারে না, অতএব ৬ দফার আন্দোলনের বিকল্প নাই। বিকল্প নাই বিধায় উনি ওনার কর্মকাণ্ড শুরু করেন। তখন আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান পাকিস্তানে ডেকেছিলেন, পাকিস্তানের সমস্ত রাজনীতিবিদদের ডেকেছিলেন। সেই ডাকার সময় বলেছিলেন, যে মেসেজটা পাঠিয়েছিলেন সেই মেসেজটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তখনকার সময় আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধুকে গিয়ে বলেছিলেন, তুমি যেও না, তুমি পিন্ডিতে যেও না, তোমাকে ওরা মেরে ফেলবে। তখনও ছিল ষড়যন্ত্রের একেবারে চৌকুশ একটি পরিকল্পনা। বঙ্গবন্ধুকে ওই মিটিং থেকে বিরত করলেই পাকিস্তান সরকারের ওই কনফারেন্সে বলতে পারত যে শেখ মুজিব একটা হঠকারী রাজনীতিবিদ, অতএব পাকিস্তান চায় না, পাকিস্তানকে ভেঙে টুকরা টুকরা করতে চায়, অতএব তাকে প্রতিহত করো। বঙ্গবন্ধু সবাই মতামতের বাইরে দিয়ে উনি চলে গিয়েছিলেন। পিন্ডিতে গিয়ে উনি আইয়ুব খানের ওই মিটিং এ উপস্থিত হয়েছিলেন। তার ওনার হাতে ছিল একটি ম্যান্ডেট, একটা ফাইল। উনি তখন স্মোকিং করতেন, তো দেশের রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খানের সামনে বসে সিগারেট খাওয়া বেমানান ছিল। বারবার অনুমতি নিয়ে বাইরে আসতেন, হাউজে অনেকে বিব্রত হচ্ছিলেন। তো তখন উনি ফাইলটা হাতে করে বলেছিলেন, আমাকে বলতে দিলে বলতে দেন, না হলে আমি এই ফাইলটা আপনার সামনে রাখি, কেউ আপনারা পড়েন, এর বাইরে আমার আর কোনো বক্তৃতা নাই। কত ৬ দফা, এই ৬ দফা থেকে উনি পাকিস্তান থেকে ঘুরে আসলেন। আসার পরে আইয়ুব খান ওখানে মন্তব্য করেছিল যে এই দেশের রাজনীতিতে যদি শেখ মুজিবুর রহমানকে সঙ্গে নিয়ে এগোতাম, তাহলে আর এত রাজনৈতিক এই জুলফিকার আলী ভুট্টো, তারপরে আমাদের হচ্ছে ভাসানী সহ আরো যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের কাউকে দোষারোপ করতে হইতো না। আইয়ুব খান স্বীকার করেছিলেন এই কথা। এরপরে উনি আসলেন। তখনকার সময়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গটা কেমন ছিল এর একটুখানি না বললেই না। ৬ দফা আন্দোলনের কর্মসূচি নিয়ে তখন প্রথম নারায়ণগঞ্জে গিয়েছিলেন, বাইসাইকেল চালিয়ে যে সমস্ত নেতারা গিয়েছিলেন, সারা দিন সাইকেল নিয়ে মাইকিং করে বিকেলে প্রথম মিটিংটা হয়। এই মিটিং এ বক্তৃতা দেওয়ার আগেই সারা নারায়ণগঞ্জের সমস্ত মাতবররা তারা মঞ্চে এসে বলে যে আল্লাহ আমাগো দেশে আইছে মুজিবুর রহমান, সে হালা রাজা হইব, রাজা হইলে আমাগরে এই নদীর ঘাটটা একটু বান্ধাই দিয়েন। এই কথা বলে বিদায় নিছে।
তারপরে এক এক করে কেউ কেউ ঘাট বাঁধায় দিয়েন, কেউ মসজিদ বানায় দিয়েন, কেউ মাদ্রাসা বানায় দিয়েন, কেউ মক্তব বানায় দিয়েন, কেউ খেলার মাঠ তৈরি করে দিয়েন। এইভাবে বলতে বলতে যখন বিকেল গড়িয়ে আসে, ওই মঞ্চে সব জাতীয় নেতাই ছিলেন। এক পর্যায়ে বঙ্গবন্ধুই বলেছিলেন, চল রে মনসুর বাড়ি যাই। তারপর তাকে মঞ্চ দেওয়া হয়েছিল। অল্প কয়েকটি কথা বলতে গেছে, বলার পরে মিটিং শেষ হয়েছে। দ্বিতীয় মিটিং হয় পাবনা। আমি সেই পাবনার সন্তান। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী। এত বিপ্লবী চেতনা তার ভেতরে ছিল, জন্মের পরে একটু বুদ্ধি হচ্ছে শুনেছিলাম যে 47 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, তখন বাবার বয়স, বিয়ের বয়স ছিল 1 বছর। উনি সেই আনন্দে উৎফুল্ল হয়ে বোম হাতে বানিয়ে বোম ফুটাতে গিয়ে একটা বোম হাতে বাস্ট করার পর তার হাতে ক্ষত বিক্ষত হয়। নতুন জামাই ক্ষত বিক্ষত হয়েছে, শ্বশুর এলাকার লোকজন কাঁদে জারে জার হচ্ছে। সেই পিতার পুত্র হিসাবে আমি সেদিন উৎসাহিত হয়ে গিয়েছিলাম। একটি রাত যাপন করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখন সকালে উঠতেন ঘুম থেকে, পাবনার সমস্ত স্তরের নেতা, আমজাদ সাহেব ছিল, আমিনুদ্দিন সাহেব ছিল, বগা চাচা ছিল, আহমদ রফিক ছিল, এরকম সর্বস্তরের নেতা কর্মীরা ভিড় পাকায় ছিল ঘরের ভেতরে। উনি একটা সোফার উপরে একটা হাতাওয়ালা গেঞ্জি পরে, লুঙ্গি পরে উনি বসে নাস্তা করবেন। নাস্তা রেডি হচ্ছে টেবিলে, আর একটি টুকরিতে করে কিছু ডিম সিদ্ধ ওইটা নিয়ে মাটিতে বসে ওনার থোড়ার কাছে ধরে রেখেছে। এত কাছে থেকে বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য যখন হয়েছে, উনি ডিমগুলা ভাঙতেন, হাতে নিচ্ছে, ছোড়ায় নিয়ে মুখে দিচ্ছে। এইভাবে 10টা 11টা ডিম খাওয়াতে গেছে। সেই লৌহ মানব বঙ্গবন্ধু আজও স্মৃতি, আজও চোখের সামনে তার চেহারা ভাসে। তারপরে মঞ্চে আসলেন, বক্তৃতা দিলেন, পাবনার অনেক নেতা। তারা বললেন, এতদিন মুসলিম লীগ ছিলাম, আজকে আওয়ামী লীগ হইলাম। শহীদুল্লাহ ভাই, এই ফলে সেই প্রেক্ষাপটে শহীদুল্লাহ ভাই, এই আওয়ামী রাজনীতি, জি, আমি আপনাকে এই জায়গায় একটু মানে আপনার এই জায়গা থেকে আসবো যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক একটি দল, আওয়ামী মুসলিম লীগ থেকে বঙ্গবন্ধুর সময় এটাকে আওয়ামী আওয়ামী লীগ করা হয়, মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। আমি একটু আপনার পরে যারা আছে মানে পরবর্তী প্রজন্ম যেটা মানে আমাদের আগের প্রজন্ম, আপনি তো আমাদের প্রায় 2 প্রজন্মের আগের, তো আমি নিরঞ্জন বিশ্বাস স্যারের কাছে যাব যে উনি এই অসাম্প্রদায়িক যে আওয়ামী লীগের মানে হইল জন্ম হইল এবং বঙ্গবন্ধুই চিন্তা করেছিলেন যে আওয়ামী লীগ যদি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল থাকে তাহলে সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই একই প্ল্যাটফর্মে দাঁড় করানো যাবে না এবং একই প্ল্যাটফর্মে যদি না দাঁড়ায় তাহলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে না এবং বাংলাদেশ একটি সার্বজনীন রাষ্ট্র হবে না। এই যে সমস্ত মানুষকে নিয়ে ওনার একটা চিন্তা ভাবনা দলমত নির্বিশেষে এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের বাঙালিকে হৃদয়ে ধারণ করা, আমি এই জায়গাটায় মানে নিরঞ্জন বিশ্বাস স্যারের কথাটা শুনতে চাই। নিরঞ্জন দা, যদি আপনি এই বিষয়টা একটু মানে করেন, তারপরে আমরা আবার শহীদুল্লাহ ভাইয়ের কাছে ফিরে যাব। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। শহীদুল্লাহ ভাই আমাদের 2 প্রজন্ম আগের মানুষ। আমরা আমাদের সময় থেকে আমাদের ভাবনাগুলো কিভাবে তৈরি হয়েছে তার প্রেক্ষিতটা বা তার প্রবহমানতাটা আমি তুলে ধরবার চেষ্টা করব। আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবনা মূলত তৈরি হয়েছে কিন্তু বক্তৃতা শোনার, ব্যক্তিগতভাবে আমার তাই হয়েছে। আমার সেই যে নির্বাচনী বক্তৃতা, আমাদের মানিকগঞ্জ অঞ্চলে অসম্ভব আবেগ জন্মানো বক্তৃতা দিতে পারতেন আমাদের গোলাম মহিউদ্দিন ভাই। এখন তিনি আমাদের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান। তো মহিউদ্দিনের ভাই বক্তৃতা শুনে আমাদের কিন্তু শরীরটা শিউরে উঠে। এই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, রাস্তিলের হত্যাকাণ্ড তিনি তুলে ধরতেন এবং সামগ্রিকভাবে বঙ্গবন্ধুর যে রাজনীতি, তো সেখান থেকে আমাদের এই চেতনাটা গড়ে ওঠা। তো আমি প্রথমেই যে অসাম্প্রদায়িক রাজনীতির কথা প্রসঙ্গে আসলো সে প্রসঙ্গে বলবো যে বঙ্গবন্ধু কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারের সন্তান এবং একটুখানি বঙ্গবন্ধুর আহ তার যে পূর্বপুরুষের পরম্পরা সে নিয়ে আমি কিছু
কিছুটা জানবার চেষ্টা করেছি। সেই 1463 কথা। তখন ইরান থেকে হযরত বায়জিদ বোস্তামি এবং তার সাথে ইরাক থেকে শেখ আওয়াল, একজন দরবেশ, এরা একটা কাফেলায় কিন্তু দিল্লি হয়ে, ঢাকা হয়ে, কুমিল্লা হয়ে চট্টগ্রামে যায়। এবং চট্টগ্রামে আমরা জানি যে বায়েজিদ বোস্তামি ওখানে তার আস্তানা করেন। আর তার এই যে অন্যতম সঙ্গী শেখ আওয়াল, ইনি কিন্তু বঙ্গবন্ধুর পূর্বপুরুষ। তিনি সেই শুধু ইরাক, এবং এদেরকে আমরা আশরাফ পর্যায়ের মুসলমান কিন্তু আমাদের ইতিহাসকে বলে থাকি। তারই বংশ পরম্পরায় এই শেখ আওয়াল, উনি এক পর্যায়ে চলে আসেন চট্টগ্রাম থেকে সোনারগাঁ। তার সন্তান শেখ জহিরুদ্দিন, তার সন্তান শেখ জান মোহাম্মদ, তার সন্তান শেখ বোরহানুদ্দিন। এই বোরহানুদ্দিন সোনারগাঁ থেকে খুলনা এবং কলকাতাতে ব্যবসা বাণিজ্য করেন। খুলনাতে ওনার সাথে এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনৈক কাজী সাহেবের পরিচয়। সেই সূত্রে উনি টুঙ্গিপাড়া যান এবং মধুমতি বিধৌত এই সুন্দর জায়গাটি ওনার পছন্দ হয়। সেখানে উনি কিন্তু সংসার করেন, সেখানে উনি তার স্থায়ী বসতি করেন। এর সন্তান হচ্ছে শেখ আকরাম, এবং শেখ আকরামের সন্তান শেখ আব্দুল হামিদ, এবং শেখ আব্দুল হামিদের সন্তান শেখ লুৎফর রহমান। এবং আমরা জানি যে তার যে সহধর্মিনী রত্নগর্ভা সায়রা খাতুন, তার তৃতীয় সন্তান হচ্ছে আমাদের এই বঙ্গবন্ধু। আমি বংশ পরম্পরাটা বললাম, ওনার যে চমৎকার একটি আভিজাত্যের প্রেক্ষা, পারিবারিক যেটা একটা মূল্যবোধের জায়গা, কিন্তু সেই আশরাফ গোত্র থেকে উনি পুরো কিন্তু আফতাব পর্যায়ের মানুষের দিকে ওনার সমস্ত মমত্ব উনি ঠেলে দিয়েছিলেন। এবং আমরা যে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলছি, সেই জায়গাটা আমরা যদি একটু শুরু থেকে লক্ষ্য করি, উনি প্রথমে কিন্তু রাজনীতির একটা হাতে খড়ি যদি বলি, সেটা পেয়েছিলেন ওনাদের বাড়িতে একজন গৃহ শিক্ষক ছিলেন হামিদ মাস্টার। এই হামিদ মাস্টার ছিলেন একজন স্বদেশী, এবং তিনি নেতাজি সুভাষের খুব ভক্ত ছিলেন। এবং এই হামিদ মাস্টার স্বদেশী হতে তিনি কিন্তু বেশ কারাবরণ করেছেন অনেকবার। এটাও বঙ্গবন্ধুকে সেই ছোটবেলায় অনুপ্রাণিত করে। এবং আমরা জানি যে উনি যখন গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র, তখন ওনার কিন্তু আমাদের সেই জাতীয় নেতা যে ফজলুল হক সাহেব, সেই সোহরাওয়ার্দী সাহেব, তাদের সাথে কিন্তু ওনার পরিচিত হবার সুযোগ হয়। উনি যখন 1942 সালে ম্যাট্রিক পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন, তখন কিন্তু সোহরাওয়ার্দীর সাথে ওনার ঘনিষ্ঠতা হয়। আমরা জানি আমাদের দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ব্যক্তি হচ্ছেন এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো সোহরাওয়ার্দীর সাথে ওনার এই ঘনিষ্ঠতা বাড়া কিন্তু ওনার অসাম্প্রদায়িক রাজনীতির মূলত একটি গোড়াপত্তন। এবং তারপর আমরা জানি যে কলকাতাতে যে হলওয়েল মনুমেন্ট নিয়ে একটা ব্যাপক আন্দোলন হয়েছিল, যে মনুমেন্ট তৈরি করা হয়েছিল আমাদের সিরাজদৌল্লাকে অসম্মানিত করবার জন্য, সেই স্তম্ভ কিন্তু ভাঙা হয়েছিল। এবং সে আন্দোলনের নেতা ছিলেন কিন্তু নেতাজি সুভাষ। এই যে একটি রাজনীতির ভেতর দিয়ে এই ব্যক্তিত্বের সাথে ওনার যে পরিচয়গুলো ঘটল, এবং আমরা জানি তারপরে ব্যাপক কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কলকাতাতেও হয়েছে। এবং সেই দাঙ্গাকে প্রতিহত করবার জন্য এবং দাঙ্গায় যারা আক্রান্ত ছিল তাদেরকে সাহায্য এবং পুনর্বাসন করবার জন্য সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে, সোহরাওয়ার্দী সাহেবের নির্দেশে আমাদের শেখ মুজিব বঙ্গবন্ধু ব্যাপক তৎপরতা ছিল। এবং উনি 1946-এ কিন্তু ইসলামিয়া কলেজের জিএস নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতা। এবং সে অবস্থায় সোহরাওয়ার্দীর সাথে উনি এই যে দাঙ্গা প্রতিরোধে বিভিন্ন সভাতে যোগদান করেন। এক পর্যায়ে ব্যারাকপুরে উনি মহাত্মা গান্ধীর একটা সভাতে গিয়েছেন সোহরাওয়ার্দী সাহেবের। এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাই। তো মহাত্মা গান্ধীর এই জনসভাটি শুরু হলো, সেটা একটা রোববার ছিল। বঙ্গবন্ধু লক্ষ্য করলেন জনসভার প্রথমে দুটো সূরা পাঠ করা, এরপরে রাম বন্দনা দিয়ে কিন্তু অনুষ্ঠানটি শুরু করা হলো। এবং মহাত্মা গান্ধী সেই রোববারে কোনো কথা বলতেন না, তিনি একটা লিখিত ভাষণ তুলে দিলেন, তার কর্মীরা সেই ভাষণটি পড়ে শোনালেন। এবং বঙ্গবন্ধু লক্ষ্য করলেন এত সুন্দর মানবতার বাণী সমস্ত মানুষ নিশ্চুপ। এইভাবে এই যে একজন তরুণ, এই যে একজন রাজনীতির দিকে ধাবিত হওয়া মানুষ, তার যে
নেতাদের সাথে মিশবার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ক্রমান্বয়ে আমার মনে হয়েছে ওনার ভিতর একটা মানবতাবাদী, একটা অসাম্প্রদায়িক চেতনা ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর করেছে। আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই আরো বিস্তারিত শুনতে চাই। এই কথাটার সাথে মানে একটু মানে ধন্যবাদ যুক্ত আপনাকে। করতে চাই নিরঞ্জন দা। এটা হলো যে মহাত্মা গান্ধীর যে জনসভায় বঙ্গবন্ধু গিয়েছিলেন, কিংবা তৎকালীন মানে অবিভক্ত ভারতবর্ষের যে জনসভাগুলো ওনাকে অনুপ্রাণিত করেছে ৪৭-এর আগের এই পাক ভারত উপমহাদেশে। তারপর ৪৭-এর মানে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের যে ভাগাভাগিটা হয়, এখানে যে একটি সাম্প্রদায়িক কিংবা মানে অসাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে ওনার যে রাজনৈতিক পথ চলা, এই পথ চলাটাই ওনাকে আস্তে আস্তে অসাম্প্রদায়িক এবং অহিংস একজন রাজনীতিবিদে তৈরি করেছে। এই কথাটায় যদি অবশ্যই আসি, অবশ্যই। তাহলে আমরা চলে যেতে পারি যে আমাদের শহীদ ভাই যেটা বলছিল, যে শহীদ ভাই বলছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক একজন রাজনীতিবিদ, অসাম্প্রদায়িক একজন মানুষ, যে মানুষটি মানুষের কথা বলতে চায়। আমরা মানে শহীদুল্লাহ ভাইয়ের ওই কথাতে ফিরে যাই এবং শহীদুল্লাহ ভাইয়ের কাছে শুনতে চাই যে অসাম্প্রদায়িক যে বঙ্গবন্ধুকে আপনি কাছে থেকে দেখেছেন এবং তার যে চিন্তা চেতনা, এই মানুষটি যে আপনার আপামর আমাদের এই বাঙালির মানুষকে ধারণ করতে পেরেছিল, আমরা সেই কথাটা শুনতে চাই, যা আপনি খুব কাছে থেকে দেখেছেন। শহীদুল্লাহ ভাই। ধন্যবাদ আপনাকে। এই অসাম্প্রদায়িক এই ঘটনা ব্রিটিশ গভর্নমেন্ট যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশ অকুপাই করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা অথর্ব জাত, অথর্ব গোত্র। তার কাছ থেকে যখন ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নিল ২০০ বছর, তারা যখন রাজত্ব চালাইতে গিয়ে প্রথমেই উপলব্ধি করেছিল এই রাষ্ট্রকে সুস্থভাবে চালাইতে গেলে কি কি ষড়যন্ত্র করতে হবে, তখন তারা টু নেশন থিওরি করে। এক হচ্ছে মুসলমান আর এক হচ্ছে হিন্দু। তখন বাঙালি বাঙালিত্ব আসে নাই। হিন্দু পাইরটি এলাকায় মুসলমান জমিদার সৃষ্টি করছিলেন, আর আর হচ্ছে মুসলমান পাইরটি এলাকায় হিন্দু জমিদার সৃষ্টি করছিলেন। এই যে এই ক্রোধের ষড়যন্ত্রের মূল নায়ক যারা ছিলেন, সেই নায়করা হচ্ছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী সাহেব। তারপরে তখন আমার পূর্ব পাকিস্তানে যাদের জন্ম হয়েছিল, পূর্ব বাংলায়, অখণ্ড বাংলাতে, ভারতে, এনারাও ছিলেন ওই উনাদেরই তল্পি বাহক। নাহলে চৌধুরী মোহাম্মদ আলীর মতো একজন নেতা, শেরে বাংলার মতো একজন নেতা, এনারা সঙ্গে থাকতে কায়েদে আজমের মতো একটা লোককে সোজা করতে পারে নাই, কাজটা করতে পারে নাই। এটা ছিল তখনকার সময় তাদের রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যাপারটা বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছে। তারপরে যখন দেশে ফিরে আসেন, দেশ যখন বিভক্ত হয়, তখন তার ভেতরে সমস্ত ক্রোধ সৃষ্টি হয়। সমস্ত মুসলমান তাবেদাররা হয় সম্পদ পাকিস্তানে লুটপাট করে তারা হয় মালিক, তারা হয় জমিদার, তারা হয় বিত্তবান। আর আমাদের বাঙালি যাদেরকে পদদলিত করে তারা প্রতিষ্ঠিত হয়। ওদের পাকিস্তানিদের বৈষম্য, বৈরী মনোভাব বঙ্গবন্ধুকেই বাধ্য করছে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য, সর্বস্তরের মানুষকে নিয়ে। আপনি আমি আজকে চিন্তা করলে অবাক লাগে কি না বলেন, যে ঢাকা শহর, ব্রিটিশ আমলের ঢাকা, যখন এই ঢাকা যখন একটু একটু করে উন্নয়নের ছোঁয়া লাগতে থাকে, তখন মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বনানী, এরকম সমস্ত স্তরগুলা, উন্নত জায়গাগুলা তাদের নামে লিজ দেওয়া হয়। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি এই কথাটা, যে ধানমন্ডির মতো একটা বিস্তীর্ণ এলাকায় কোনো মুসলমান বাঙালির নামে
রক্ত দিতে দিতে যখন আমরা একেবারে অপারগ হয়ে গিয়েছিলাম, তখন এর বিকল্প আর কিছুই ছিল না। ৭ই মার্চে বক্তৃতার শেষে বঙ্গবন্ধুর একটি কথাই ওনার নির্দেশ ছিল যে আপনারা প্রত্যেকটা অঙ্গে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করেন। তখন আমরা বিশ্বাস করলাম যে আওয়ামী লীগের প্রতি আসছি, এসে দেখেছি যে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র চলতেই আছে। বঙ্গবন্ধু এই দেশে প্রত্যাবর্তনের আগেও বলা হয়েছিল বঙ্গবন্ধু না ফেরত শহীদুল্লাহ ভাই, আসা পর্যন্ত আমরা অস্ত্র দেব না। শহীদুল্লাহ ভাই, জি আমরা আসলে বলেন। সময় থেকে পিছিয়ে আছি। তো আমরা আসলে সময়ের হাতে বন্দি। আপনার মুক্তিযুদ্ধের কথা মানে শুনবো সেই আশা করেছি, অনেক কথা শুনেছি। আমরা মানে ২ মিনিট আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। ২ মিনিট আমরা মানে একটু নিরঞ্জন স্যারের কথা শুনবো। তারপর আপনার ১ মিনিট কথা শুনে আমরা শেষ করব। আমরা আসলে সময় থেকে পিছিয়ে। আমি জাস্ট ২ মিনিটে নিরঞ্জন বিশ্বাস স্যারকে একটু বলার জন্য অনুরোধ করছি। ২ মিনিট। ধন্যবাদ। আমরা আগস্টে তো জাতির পিতাকে হারিয়েছি, তার পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়েছি। আমাদের এই জাতির পিতা মৃত্যুকে কখনোই যে পরোয়া করেননি, সে প্রসঙ্গে শুধু আমি একটা জায়গাতে একটু মনোযোগ নিবিষ্ট করতে চাই। আমাদের জাতির পিতাকে যে 25শে মার্চ বন্দি করে পশ্চিম পাকিস্তানে নেওয়া হলো এবং সেখানে পাঞ্জাবের লায়ালপুর কারাগারে তাকে যে বন্দি করে রাখা হলো, সেখানে যে তার একটা বিচারের প্রহসন করা হয়েছিল, সেই বিচারের প্রহসন করবার জন্য সেখানে একটি চমৎকার গল্প সাজানো হয়েছিল। সেই গল্পটার ভিত্তি ছিল জয়দেবপুরে যে 19শে মার্চ 71 সালে প্রথম সশস্ত্র প্রতিরোধটা হয়েছিল, সেটাকে ভিত্তি করে একটি রাষ্ট্রদ্রোহের মামলা কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাজানো হয়েছিল। এবং সেই জয়দেবপুরের দ্বিতীয় যে বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ছিলেন কর্নেল মাসুদ, তাকে কিন্তু সেই পশ্চিম পাকিস্তানে নিয়ে অকথ্য নির্যাতন করে এই বঙ্গবন্ধুর মামলায় তাকে কিন্তু সাক্ষী দেওয়ানো হয়েছিল। সাক্ষী দেওয়ানো হয়েছিল আরো দুজন সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার মজুমদার এবং ব্রিগেডিয়ার ইয়াসিনকে। তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন এই গল্পটি সাজিয়ে একটি ষড়যন্ত্রের মামলা উপস্থাপন করে যখন শুনানি করা হয়েছিল একটি কোর্ট মার্শালের মাধ্যমে, বঙ্গবন্ধু কিন্তু সেখানে নির্বিকার পাইপ হাতে বসেছিলেন এবং এই সাক্ষীরা যখন সাক্ষ্য দেয় তাদের দিকে মৃদু তাকিয়ে একটুখানি হেসেছিলেন। মৃত্যুর ব্যাপারে এতটাই নির্বিকার ছিলেন আমাদের জাতির জনক, তার জাতির, তার বাঙালির স্বার্থের প্রশ্নে। স্যার, কিন্তু সেই মানুষটাকে কিন্তু স্যার, আমাদের এই স্যার, বাঙালির হাতেই নিরঞ্জন স্যার, হত্যাহুতি আমি হয়েছিল। আপনাকে মানে বঙ্গবন্ধু যে মৃত্যুঞ্জয়ী ছিল, আপনি জাস্ট আপনার একটা কথা দিয়ে আপনি আমাদের বর্তমান প্রজন্মের জন্য কি বলতে চান? এক মানে আধা মিনিট, জাস্ট ৩০ সেকেন্ডের মধ্যে। আমাদের আসলে সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুধু এই প্রজন্মের কাছে একটি বিষয় বলবো যে বঙ্গবন্ধুর বিভিন্ন লেখার উপরে তার 55 বছরের জীবনে 13 বছর প্রায় তিনি জেলখানায় ছিলেন। তার সেই জেলখানার জীবনে বিভিন্ন যে লেখাগুলো, সে লেখাগুলোর উপরে আমরা 3টি বই পেয়েছি: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং সম্প্রতি প্রকাশিত আমার দেখা নয়া চীন। আমাদের এই প্রজন্মের এই বইগুলো একেবারে নিশ্চিতভাবে, একেবারে আমি বলবো প্রতিটা পৃষ্ঠা যত্নের সাথে পড়ে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করবার চেষ্টা করতে হবে এবং তার সম্পর্কে সঠিক ইতিহাস আমাদের উদার মনে, আমাদের এই দেশপ্রেমের বোধ থেকে গ্রহণ করতে হবে। এই হলো ধন- আমার বক্তব্য। ধন্যবাদ নিরঞ্জন স্যারকে। আমরা শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে জাস্ট ১ মিনিটে আপনি আমাদের জন্য কি বলতে চান? আমরা যারা মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই প্রজন্মের জন্য আপনার মানে কি কথাটা আছে, যেই কথাটা আমরা শুনে সামনে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো? অনেক অনেক দিন অতিবাহিত হওয়ার পরে ৭৫-এর 15ই আগস্ট আসার 4 দিন 5 দিন আগে
পাবনা থেকে আমরা এসেছিলাম কিছু নেতা জেলমুক্ত হয়ে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তোফায়েল ভাইকে দিয়ে মেসেজ দিয়েছিলাম। রাত তখন বাজে 12টা। যখন আমাদেরকে ভেতরে নেওয়া হলো তখন দেখি ওই টেবিলের উপর বঙ্গবন্ধু বসে আছেন, সামনে অনেকগুলা সিগারেটের ওই মিক্সচারের সাইজ। আরো একজন নেতা, নাম বলা যাবে না এখন, এরপরে আবার যদি কোনোদিন সুযোগ হয় তো বলবো, ওনার সামনে লুঙ্গি পাঞ্জাবি যাদের জন্য পাঠানো হতো টাঙ্গাইল, এই সমস্ত নেতারা যখন বিশ্বাসঘাতকতা করেছে, জাতিকে আজকে সংগঠিত করতে হবে, দলকে সংগঠিত করতে হবে, ইতিহাস কর্মীদেরকে পড়াইতে হবে, মনিটরিং করতে হবে, দলকে সংগঠিত না করতে পারে আগামী দিনে আমাদের যে ষড়যন্ত্র ছিল, আজও আছে, ষড়যন্ত্রকে রোধা মুশকিল হবে। তো এখন বলি যে এত বড় একটা উদার মনের মানুষ সেদিন নিয়ে বলেছিলেন, তোদের বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় চেয়ার থাকে রাষ্ট্রের চেয়ারে, তখন তোরা হতভাগা জেলখানায় অস্ত্রপাতি যা আছে দিয়ে দে, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি মুজিবুর রহমান ঘাড়ে করে অস্ত্র। এই কথা 15ই আগস্টের 6 দিন আগে গোপাল ভাই এখন সুস্থ আছেন। রাত 12টার সময় ধমকে বলতে, "এই তোফায়েল ওরে খাওয়াইছো?" সব সুস্থ হইছে। সেই অনুভূতি এখনো বুকে ধারণ করে হুম। জাতিকে আমরা শহীদুল্লাহ ভাই, শহীদুল্লাহ ভাই, আসলে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আমরা, আপনি যে কথাটা বলতেছিলেন, আমরা ওই কথাটাই ফিরে যাই যে বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুকে ধারণ করে আপনারা যারা বেঁচে আছেন, এখনো মুক্তিযোদ্ধারা এই দেশের মানে দেশটাকে যারা আমাদেরকে দান করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের কথাগুলো যদি আমরা ধারণ করে রাখতে পারি, আপনাদের কথাগুলো শুনতে পারি, অবশ্যই আমরা এই প্রজন্মে যারা আছি তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাসকে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে যে কথাগুলো পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলেন। অবশ্যই আমাদের এই তরুণ প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এতে সমৃদ্ধ হবে। আমরা আহ, শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ ওনার পরিবারের এবং পরিবারবর্গ সহ যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের প্রতি আমাদের সাথে যে দুজন বিদগ্ধ ব্যক্তি আজকে যুক্ত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ভাই, সহসভাপতি পাবনা জেলা আওয়ামী লীগ, এবং অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, ইংরেজি বিভাগ, ভাওয়াল বদ্রে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, তাদেরকে জয়যাত্রা টেলিভিশনের বঙ্গবন্ধু বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে আবারও জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ তাদের ওই 15ই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদের প্রতি সশ্রদ্ধ চিত্তে সমবেদনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।